হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। তো তোমাদের গতকালের ডব্লিউবিটেটের এক্সাম হলো। তোমরা বেশিরভাগ জনই বলছো যে পরীক্ষা হাই টু মডারেটের মধ্যে এসেছিলো, একদমই তাই। ইজি কেউই বলছো না, ঠিক আছে। একটু টাফ হয়েছিল ঠিকই। তো এবং তোমরা অনেকেই তার মধ্যেও বেশ কিছুজন পরীক্ষা মোটামুটি ভালোই দিয়েছো, ঠিক আছে। তো চলো এবার দেখে নেওয়ার পালা যে কতটা কি আমরা ঠিক করতে পারলাম, ঠিক আছে। তো চলো আজকে বাংলার যে আমাদের কোশ্চেনটা ছিল তার অ্যান্সারগুলো নিয়ে একটু আলোচনা করবো। চলো 31st যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে বাংলার সকাল থেকে অবিশ্রাম। এই যে প্যাসেজটা দিয়েছে এখানে, এই যে প্যাসেজটা দিয়েছে, এই প্যাসেজ থেকেই কিন্তু আমাদের কোশ্চেনগুলো ছিল, ঠিক আছে। কোশ্চেন এবং যে আমাদের ব্যাকরণের যে ভাগটা সেটা কিন্তু প্যাসেজ থেকে দেওয়ারই কথা, এবং যে পেডাগজি ভাগটা রয়েছে সেটা তো আলাদা, ঠিক আছে। তো প্রথমের কোশ্চেনটা রয়েছে দেখো প্যাসেজ থেকে, সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে, একই তালে ঝরঝর ঝমঝম। উদ্ধৃত অংশে ঝরঝর এবং ঝমঝম ব্যবহৃত হয়েছে বৃষ্টির কী বোঝাতে? এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে তীব্রতা বোঝাতে, অপশন সি, অর্থাৎ তীব্রতা বোঝাতে। অর্থাৎ কী হয়, যে বৃষ্টির যে তীব্রতা, এটা আমরা কি বলি, অনেক সময় বলি যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মানে কি তীব্র গতিতে। আবার কখনো বলি না যে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, ঠিক আছে। ঝিরঝির শব্দের অর্থ কি আমরা বোঝাই যে একটু বৃষ্টিটা পড়ছে ঠিকই, কিন্তু আমাদের তার কি হয়, তীব্রতাটা একটু কম, ওই জন্য আমরা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বলি, ঠিক আছে। আর ঝমঝম করে প্রচণ্ড বৃষ্টি হলে তখন আমরা বলি ঝমঝম করে। তো তার জন্য এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে কি, অপশন সি, অর্থাৎ তীব্রতা বোঝাতে। তারপরে কোশ্চেন কি আছে, পশ্চিম ইটের রান্নাঘরের পিছনে পৈঠা কেমন শ্যাওলাধারা, এবারকার ধাক্কা সয় কিনা সয় সন্দেহ, ঠিক আছে। তো এক্ষেত্রে কী বলেছে, উদ্ধৃতাংশে পৈঠা শব্দের অর্থ কী? পৈঠা শব্দের অর্থ হচ্ছে সোপান, ঠিক আছে। অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট আনসার। সোপান বা সিঁড়িকে আমরা সাধারণত পৈঠা বলে থাকি। তারপরে 33 নম্বর কোশ্চেন কি আছে, ব্যস্ততার সীমা নেই কারো, ব্যস্ততার বিপরীতার্থক শব্দটি কী? অস্থিরতা, ব্যাকুলতা, ব্যগ্রতা নাকি শ্রমবিমূখতা? ব্যস্ততা মানে কি, কর্মে সবসময় যুক্ত থাকা বা কর্ম করছে এরকম ব্যস্ত, ঠিক আছে। তো তার যে বিপরীত শব্দ তার কী হবে, শ্রমবিমুখ, ঠিক আছে। কাজ যারা করে না বা অলস প্রকৃতি, তাদের কী বলা হয়, শ্রমবিমূখতা, ঠিক আছে। তারপর 34 নম্বর প্রশ্ন কি আছে দেখো, দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে আবার ছুটি, ঠিক আছে। বাক্যটি গৌণ কর্মটা কি? গৌণ কর্ম দেখো এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে দিদিমা এবং খবরটা, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু কর্তা উজ্জ্বল রয়েছেন, ঠিক আছে। এবার কি হয়, আমরা যখন কর্তাকে আমরা যখন কি দিয়ে প্রশ্ন করি তখন সেটা হয়, যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের মুখ্য কর্ম, এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে গৌণকর্ম। তো এক্ষেত্রে সঠিক আনসার কী হয়ে যাবে, সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ দিদিমাকে, এক্ষেত্রে গৌণকর্ম, ঠিক আছে। তারপর 35 নম্বর কোশ্চেন কি আছে দেখো, 3 মাসের মতো জীবন ধারণের সব কিছু উপকরণ মজুদ রাখতে হবে ঘরে। উদ্ধৃতাংশে রাখতে হবে নিচের যেটির উদাহরণ। রাখতে হবে হচ্ছে অপশন সি, অর্থাৎ যৌগিক ক্রিয়ার কিন্তু উদাহরণ রাখতে হবে। এক্ষেত্রে দুটো ক্রিয়া রয়েছে দেখো, রাখতে এবং হবে, তাহলে কি দুটো ক্রিয়া সংযোগ, এটাই হচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণের জন্য। তারপরে 36 নম্বর, দেখতে দেখতে সব ছাপিয়ে সব শেষে জল উঠে এক গৃহলক্ষ্মীর নিপুণ হাতের নিত্য লোপা সাদা মাটিটির আঙিনায়। আঙিনায় রেখাঙ্কিত পদটির অর্থ, অর্থাৎ আঙিনা শব্দের অর্থ কি সেটা খুঁজে বের করতে হবে। তো আঙিনা শব্দের অর্থ আমরা সবাই কম বেশি জানি, সেটা হচ্ছে প্রাঙ্গণ, ঠিক আছে, অপশন সি। তারপরে কোশ্চেন কি আছে, ভিটেই ড্যাশ ঘর, ভিটেই কি ঘর, মাচায় দাওয়ায় নাকি ভিটেই নাকি দালানে? তো এক্ষেত্রে দেখো এটা কিন্তু প্যাসেজ থেকেই নেওয়া হয়েছে, একটা জায়গায় প্যাসেজে রয়েছে যে ভিটেই, তারপর প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে যে ভিটেই ঘর, ঠিক আছে। প্যাসেজটা পড়ে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে ভিটেই ঘর। তো অপশন সি রাইট আনসার। তারপর শুদ্ধ বানানটি হলো, কোনটা হবে শুদ্ধ বানান? তো এটাও কিন্তু প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, প্যাসেজে এক জায়গায় রয়েছে দেখো বানানটা, এটা হচ্ছে রাইট আনসার। তো এটা কোথায় রয়েছে দেখো, অপশন বি, অর্থাৎ বি হবে রাইট আনসার, ঠিক আছে। তারপরে 39 নম্বরে রয়েছে, কথকের মা যে কলা গাছটিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে সেগুলি ভেলা বানাতে কাজে লাগবে। এটাও কিন্তু তোমার প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে ভেলা বানাতে, অর্থাৎ অপশন সি, ঠিক আছে। তারপর 40 নম্বর কোশ্চেন কি আছে, গিরিতটে ভূমিস্বর্গ ছায়াচ্ছন্ন উচ্ছ্বাস উচ্ছল। উচ্ছ্বাস উচ্ছলে যে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে, উচ্ছ্বাস এক্ষেত্রে বর্ণ বিশ্লেষণ অপশন ডি, হস্যু যোগ চ যোগ ছ যোগ ব যোগ আ যোগ দন্তেশ্ব যোগ হস্যু যোগ চ যোগ ছ যোগ ল, ঠিক আছে। এটাই হচ্ছে সঠিক এর বর্ণ বিশ্লেষণ। তারপরে হচ্ছে 41 নম্বর কোশ্চেন, উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি পর্ণগ উৎসব। পর্ণ কথাটির অর্থ কী? পর্ণ কথার অর্থ আমরা সবাই জানি যে হচ্ছে ভুজঙ্গ, ঠিক আছে, অপশন এ রাইট আনসার। তারপরে কোশ্চেন কী হবে দেখো, ভেঙেছিলে ধূলিশ্লিষ্ট সংকিতের শৃঙ্খলের ডোর। তো শৃঙ্খল শব্দের সন্ধিবদ্ধ রূপ হবে অপশন সি, অর্থাৎ স্ট্রিম যোগ খল, ঠিক আছে। তারপরে কোশ্চেন কী আছে, শান্তিপ্রিয় মুমূর্ষুদের শ্মশানেতে এনেছিলে আহব সংবাদ। আহব এর বিপরীতার্থক শব্দ কী? আহব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, ঠিক আছে। আহব শব্দের অর্থ কিন্তু যুদ্ধ। তো যুদ্ধর বিপরীত শব্দ কি? শান্তি। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ শান্তি। তারপর ছিলে তুমি ভারতের অমাময় স্পন্দহীন বিহবল শ্মশানে। তুমি যে ধরনের সর্বনাম, তুমি কি কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তো অবশ্যই এটা হবে ব্যক্তিবাচক সর্বনাম, ঠিক আছে। তারপরে কোশ্চেন গেছে, পদাতিক অশ্ব হস্তি
রথ সমন্বিত সেনাবাহিনীকে কি বলা হয়? তো পদাতিক অস্ত্র এবং হস্তি রথ এদেরকে বলা হয় একসঙ্গে চতুরঙ্গ, এবং চতুরঙ্গ বাহিনীটাকে বলা হয় হচ্ছে অক্ষৌহিনী। ঠিক আছে, তো এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। তারপরে কি আছে দেখো, 46 নম্বর কোশ্চেন, চতুর্থ শ্রেণীতে এটা হচ্ছে পেডাগজির একটা কোশ্চেন, চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো, শিক্ষার্থীদের কি করাতে হবে? তো দেখো এক্ষেত্রে বানান মুখস্থ করানোর তো আমাদেরকে কোনো কিছু শেখানোর ক্ষেত্রে পেডাগজিক্যালি যদি আমি বুঝতে যাই, তাহলে কিন্তু আমাদের কোনো কিছু মুখস্থ বিদ্যাটা একদমই অ্যাভয়েড করা উচিত। ঠিক আছে, তো তার জন্য অপশন এ তো হবেই না। তারপর শুদ্ধ বানান লিখতে শেখানো, শুধুমাত্র লিখতে শিখলেই হবে, তারা যদি না বলতে পারে। ঠিক আছে, তো একদিকে ঝুঁকে থাকলে সেই আনসারগুলো আমাদেরকে কিন্তু চয়েস করা হবে না পেডাগজির দিকে। তারপর অপশন সিতে রয়েছে ভাষা পড়ার অভ্যাস, শুধুমাত্র পড়ালেও হবে না, তার লেখার অভ্যাসও গড়ে তুলতে হবে। তো দুটো অ্যান্সার রয়েছে দেখো অপশন ডিতে, অর্থাৎ শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা। ঠিক আছে, তারপরে 47 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন। স্বরপাঠ আমরা কি জোরে জোরে যে পাঠ করা হয় নামতা টামতা ইত্যাদি বানান পাঠ করার সময়, তাহলে এক্ষেত্রে কি আমরা কি করব? সাহিত্য মূল্য উপলব্ধি অবশ্যই করতে পারবো না। তারপর নীরব পাঠ মনে মনে পড়লে এটাও হবে না। তারপর কবি পরিচিতি, যদি কবির পরিচয় জানি তাহলে কি আমি সাহিত্য মূল্য উপলব্ধি করতে পারবো? এমনই না। ঠিক আছে, তো অপশন ডিতে কি আছে দেখো, কবিতার বিষয়বস্তু মুখোমুখি আলোচনা। ঠিক আছে, বিষয়বস্তু যেটা কবিতার, সেই বিষয়টা সম্পর্কে যদি আমি ছাত্রছাত্রীদের আলোচনা করতে বলি, সেক্ষেত্রে বলতে বলি, তাহলে আমি তখনই বুঝতে পারবো যে ওরা কে কতটা বুঝেছে এবং কে কীভাবে বুঝেছে। তো এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। তারপরে কোশ্চেন কি আছে দেখো, দলগত শিক্ষণের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে? আমরা জানি যে দল গঠনের ক্ষেত্রে আমাদেরকে সবসময় হোমোজিনিয়াসের পরিবর্তে হেট্রোজিনিয়াস গ্রুপ তৈরি করতে হয়। ঠিক আছে, তো হোমোজিনিয়াসে কি থাকে, যে একই ধরনের এবিলিটিযুক্ত স্টুডেন্টরাই যুক্ত থাকে, এবং হেট্রোজিনিয়াসে কি থাকে, যে সমস্ত ধরনের একটা স্টুডেন্টরা কিন্তু মিশ্রিতভাবে থাকে। ঠিক আছে, ভালো খারাপ এক্ষেত্রে এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া সবাইকে মিলিয়ে একটা গ্রুপ তৈরি করা হয়। ঠিক আছে, মিলিয়ে মিশিয়ে যে গ্রুপটা, সেটাকে বলা হয় যে প্রকৃত দল। ঠিক আছে, তো দল গঠনের ক্ষেত্রে আমাদেরকে সেই বিষয়টাই লক্ষ্য রাখতে হবে। তাহলে কি আছে দেখো, অপশন এ রয়েছে সব ভালো ছাত্রছাত্রীকে একই দলে রাখা, তাহলে এটা তো হোমোজিনিয়াস হয়ে যাবে। তারপর সব পিছিয়ে পড়া ছাত্রদের এক দলে রাখা, পিছিয়ে পড়া হলেও হোমোজিনিয়াসই হবে এক্ষেত্রে। ঠিক আছে, এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রদের মিশ্রণে দল গঠন করা, নাকি এগিয়ে থাকা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে। ঠিক আছে, শুধুমাত্র এগিয়ে থাকা এবং পিছিয়ে থাকাদের দিয়ে মিশ্রণ দিয়ে তৈরি করলে হবে না, তাদের একটা সামঞ্জস্যপূর্ণ মিশ্রণ তৈরি করতে হবে। ঠিক আছে, যে কোনো জায়গায় আমি হয়তো পিছিয়ে পড়া স্টুডেন্ট বেশি দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম না, একটা যেন সামঞ্জস্য তৈরি হয়। তো এই ক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, এটা হচ্ছে সবথেকে বেটার। আর আমাদের পেডাগজির ক্ষেত্রে কি করতে হয়, সবথেকে বেস্ট অপশনটাই চয়েস করতে হয়। তো এই ক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। তারপর কোশ্চেন কি আছে দেখো, চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময়ে একজন শিক্ষক বা শিক্ষিকা প্রথমে উদাহরণ দিলেন এবং তারপর আলোচনা করলেন। সবশেষে তিনি ছাত্রছাত্রীদের সহযোগিতায় সংজ্ঞার্থ গঠন করলেন। ঠিক আছে, তো আমরা অবশ্যই পড়েছি যে অবরোহ পদ্ধতিতে কি হয়, অপশনে রয়েছে অবরোহ পদ্ধতিতে কি হয় না, আমাদেরকে প্রথমে কি হয়, একটা সূত্র বলে দেওয়া হয় এবং তারপর উদাহরণ চাওয়া হয়। ঠিক আছে, প্রথমে সূত্র থেকে উদাহরণে যাওয়া হয়। তা এটা হচ্ছে অবরোহ পদ্ধতি। তো অবরোহ পদ্ধতিতে নয়, এখানে প্রথমে আমাদেরকে উদাহরণের কথা বলা হয়েছে। তারপর আরোহী পদ্ধতি কি হয়, আমাদেরকে প্রথমে উদাহরণ তারপর সংজ্ঞায় যাওয়া হয়। তো এটা অপশন বি, অর্থাৎ আরোহী পদ্ধতি হচ্ছে সঠিক আনসার, কারণ এখানে বলা হয়েছে যে উদাহরণ তারপরে কিন্তু সংজ্ঞা তৈরি করেছে। ঠিক আছে, সাধারণ থেকে বিশেষের দিকে যাচ্ছে। তো এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, আরোহী পদ্ধতি। তারপর এলএডি এর পুরো নাম কি? এলএডি এর পুরো নাম আমরা সবাই জানি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ঠিক আছে, এই কথা কে বলেছিলেন? চমস্কি। ঠিক আছে, চমস্কি আমাদেরকে এলএডির কথা বলেছিলেন। এটা আমরা জানি যে ভাষার যে শিশুদের যে ভাষা আয়ত্তীকরণের ক্ষমতা, এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, তারপরে কোশ্চেন কাছে, একজন বাঙালি চেন্নাইয়ে 6 মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন। তারপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতে ও বলতে পারলেন। তার এই তামিল ভাষা শেখাকে আমরা কি বলবো? তো আমরা একটু আগে আলোচনা করলাম যে এলএডি এর কি ক্ষমতা আছে, যে চমস্কির মতে যে তিনি কি বলেছেন, যে 5 বছর অবধি ক্রিটিক্যাল পিরিয়ড শিশুদের ক্ষেত্রে, যে তারা খুব ভাষা তাড়াতাড়ি অর্জন করতে পারে এবং ভাষা অর্জন, এবং তিনি বলেছিলেন যে আমাদের মস্তিষ্কে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে লেফট এবং রাইট। ঠিক আছে, লেফট এবং রাইট। তো এই লেফট ব্রেনে আমাদের কিন্তু ওই এলএডি থাকে। ঠিক আছে, যেটা আমাদেরকে ভাষা আয়ত্ত করতে সাহায্য করে। তো আমি যদি কোনো একটা পরিবেশে যাই, সেই পরিবেশের যে ভাষা সেখানে কিছুদিন থাকলে এবং সেগুলো শোনার পর আমার মস্তিষ্কে কিন্তু সেটা কি হয়, সেটা কি হয়, আয়ত্তর মধ্যে চলে আসে। ঠিক আছে, আর এই যে বিষয়টা, এই ঘটনা, এটাকে আমরা বলছি অ্যাকুইজিশন। এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি। তারপর কোশ্চেন কি আছে, যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে যা হবে, বা যা বলা হবে মানে যেটা প্রকাশ করা হচ্ছে। তো এ থেকে সঠিক আনসারটা পর্ষদের জন্য ওয়েট করতে হবে, এইটা আমিও বুঝতে পারিনি। ঠিক আছে, তারপরেটা হচ্ছে মকর থেকে মগর, এটি কোন ধরনের উদাহরণ? ঠিক আছে, এটা বর্ণ বিপর্যয় তো নয়, কোনো এখানে বর্ণ বিপর্যয় ঘটছে না। উষ্মি ভবনও নয়, কোনো উষ্মি বর্ণ বা এক্ষেত্রে কোনো কিছুর প্রয়োগ দেখা যাচ্ছে না। তালব্য ভবনই নয়, কিন্তু ঘোষী ভবন। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, দেখো অঘোষধ্বনি ক, অঘোষধ্বনি থেকে ঘোষধ্বনিতে যাচ্ছে গ।
তো অঘোষধ্বনি যখন ঘোষধ্বনিতে পরিণত হয় আমাদের বা উচ্চারণে অসতর্কতার কারণে বা কোনো কিছু কারণে, তো তখন সে যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ঘোষীভবন প্রক্রিয়া, ঠিক আছে। এবং উল্টো দিক থেকে যদি আমি দেখি যে ঘোষধ্বনি যদি অঘোষধ্বনিতে পরিণত হয় তাহলে তাকে বলা হয় অঘোষীভবন। তো এক্ষেত্রে যেহেতু অঘোষধ্বনি ঘোষধ্বনিতে পরিণত হয়েছে তাই একে বলবো আমরা ঘোষীভবন, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, নিচের কোনটি সকাল শব্দের সমার্থক শব্দ নয়? সকাল শব্দে আমরা জানি যে প্রভাত মানে তো সকাল, ঠিক আছে, বিহান মানেও সকাল, ফজর ফজর মানেও কিন্তু সকাল। আমরা কি বলি ফজরের নামাজ বা এই জিনিসটা উল্লেখ করি কখন, যে ভোরের যে নামাজটা হয় তখন আমরা ফজর বলি, তাহলে ফজর শব্দের অর্থ কিন্তু সকাল। এবার ত্রিজামা, ত্রিজামা শব্দের অর্থ কিন্তু সকাল নয়, ত্রিজামা শব্দের অর্থ হচ্ছে রাত্রি। তো এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। তারপরে রয়েছে পৃথিবীর শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে আমরা শূন্যস্থানে যে বর্ণটিকে বসাবো। তো শূন্যস্থানে আমরা কোনটা, এটা তো স্বাভাবিকভাবে একদম সহজ, রি হবে পৃথিবী, যে আমরা যদি স্পেলিংটা দেখি তাহলে। তারপরে কোশ্চেন কি আছে, কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষক বা শিক্ষিকা তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসেবে যে শব্দটি লিখবেন না, দেখো এক্ষেত্রে কি আছে, অপশন এ আছে পিয়াসা, তারপর উদ্দনা, তারপর হচ্ছে অনুতর্ষ এবং গ্রসন। তো এগুলো সব কিছুর মানে হচ্ছে কিন্তু তৃষ্ণা, ঠিক আছে। তো এক্ষেত্রে অপশন ডি অর্থাৎ গ্রসনা হচ্ছে গ্রসন, গ্রসন মানে হচ্ছে যে গিলে নেওয়া, ঠিক আছে। তো এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে গ্রসন, অপশন ডি। তারপরে কোশ্চেন কি আছে, ধান সমেত খড়ের গাদাকে বলা হয়, এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি অর্থাৎ পাড়ানি, ঠিক আছে। ধান সমেত খড়ের গাদাকে পাড়ানি বলা হয়, এবং ধান যে ধান ঝরানোর পরে যে খড়ের গাদা তৈরি করা হয় তাকে কিন্তু বলা হয় পালু। তো এক্ষেত্রে অনেকেই হয়তো পালুই করেছো, তো তাদের কিন্তু উত্তরটা ভুলই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে নিচের কোন জোটি নিচের জোটি পছন্দ করুন, ঠিক আছে। আপন মানে নিজ এবং আপন মূর্ধন্য যখন থাকবে তখন সেটা হবে দোকান, এটা ঠিক আছে। তারপর অর্ঘ্য পুজোর উপকরণ এবং এটা কিন্তু উল্টো দিয়ে দিয়েছে, ঠিক আছে। বান স্বর এবং বন্যা এটাও কিন্তু উল্টো দিকে দিয়েছে, এবং কাঁচা এবং কাঁচা এক্ষেত্রেও কিন্তু পুরো উল্টো করে দিয়েছে, ঠিক আছে। তো আমাদের এক্ষেত্রে সঠিক আছে কিন্তু অপশন নাম্বার এ। তো এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। তারপরে কি রয়েছে দেখো, নিচের যে যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি হলো হর্ষই মৌলিক স্বরধ্বনি, এও মৌলিক স্বরধ্বনি, এও কিন্তু যে দীর্ঘ রয়েছে এটা কিন্তু মৌলিক স্বরধ্বনি নয়। সেক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। তারপরে নিচের গুচ্ছগুলির মধ্যে যেটি সব ধ্বনির অল্প প্রাণ সেগুলি হলো, যেটি সব ধ্বনির অল্প প্রাণ। তো এক্ষেত্রে র ল আমরা কি জানি, যে আমরা জানি যে কোনো একটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হচ্ছে অল্প প্রাণ, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো কোনটাতে তৃতীয় এবং প্রথম এবং তৃতীয় রয়েছে, অপশন এতে তো হচ্ছে না। তারপরে অপশন ক ঘ না, এটাও হবে না, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে অপশন সি গ, এক্ষেত্রে তৃতীয় বর্ণ, ছটা হচ্ছে না, ট ড, এবং ডিতে রয়েছে ঝ ত র ল, এটা তো হবেই না। এটাই অপশন সিটাই দেখো হচ্ছে মনে হচ্ছে, কিন্তু একটা রয়েছে যেটা সেটা কিন্তু অল্প প্রাণের মধ্যে পড়ছে না, ওটা মহাপ্রাণের মধ্যে পড়ছে। যাই হোক এটা ভুল, একটা মিস্টেক রয়েছে, কোনোটাতেই আমরা কিন্তু অল্প প্রাণ ধ্বনি সবগুলো পাচ্ছি না। তো দেখো এটাতে পর্ষদ কি আনসার বলে। তো এই ছিল আজকের ভিডিও। দেখো তোমাদের কতগুলো কি ঠিক হলো না হলো, কে কত নাম্বার পাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং এর পাশাপাশি যে আমাদের কোশ্চেন টাফই হোক বা কোশ্চেন কঠিন হোক বা সহজ হোক, আমাদেরকে তো থেমে থাকলে হবে না, পরবর্তীতেও প্রিপারেশনের জন্য প্রয়োজন। তো আমি পরবর্তীকালে যে তোমাদের সিডিপির যে কোশ্চেনগুলো ছিল তার ব্যাখ্যা সহ পরের ভিডিওতে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।